পট পরিবর্তনের পর উন্নয়ন কাজে ধীর গতি। রাজশাহীতে অধিকাংশ ঠিকাদার পালিয়ে যাওয়ায় আটকে আছে ১.৫ শতাধিক প্রকল্প। চরম দুর্ভোগে স্থানীয়রা। করোনার সংক্রমণ বাড়ায় সোনা মসজিদ স্থলবন্দরে সতর্কতা। ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা যাত্রীদের করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। সীমান্ত দিয়ে পুশ ইন অব্যাহত। এবার চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। জোরালো প্রতিবাদ বিজিবির। বগুড়ার বাঙালি নদীর ৩টি পয়েন্টে ভাঙন। জিওব্যাগ ফেলেও হচ্ছে না কাজ। নদীগর্ভে ১২০ বিঘা ফসলি জমি। বাড়িঘর বিলীনের শঙ্কায় বাসিন্দারা। এবং বাজারে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর সহ সুস্বাদু সব আম। ইউরোপ মধ্যপ্রাচ্যের পর এবার চীনেও রফতানি। প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ। সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। রাজশাহী বিভাগের ১৫০-র বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। অভিযোগ উঠেছে ঠিকাদারদের গাফিলতির কারণে মেয়াদ বাড়ানোর পরও শেষ হচ্ছে না কাজ। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। গত বছরের জুলাই পর্যন্ত রাজশাহী জেলায় ৪০টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান ছিল। এর মধ্যে সড়ক প্রশস্তকরণ, ব্রিজ, কালভার্টের পাশাপাশি নগরীতে 4টি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল দ্রুতগতিতে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যান। এরপর কয়েক মাস বন্ধ থাকার পর আবারও প্রকল্পগুলোর কাজ শুরু হলেও ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। যানবাহন চালকরা জানান, সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে অনেক রাস্তা। একই অবস্থা নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজের। ঠিকাদার পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্পের কাজ এখনও শুরুই হয়নি। যেগুলো নতুন করে শুরু হয়েছে তারও ধীরগতি। ২০ কোটি টাকার বাজেট আর কাজ মনে করেন যে আপনার ৩ বছর প্লাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। আশা করি যে এই কাজটা দ্রুত কাজ করে দেখ, জনগণের শান্তি হোক, জনগণ যাতে চলাফেরা ঠিক মতো করতে পারে। একটু তো বৃষ্টি হলে এখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় গাথা আছে, এই গাথাগুলোতে পানি জমে থাকতেছে। কিছুক্ষণ আগে আমি গাড়ির কাজ করে নিয়ে আসলাম। এই রাস্তা খারাপের কারণে আমার গাড়ির এই বল জয়েন্ট, শকের জাম্পার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ঠিকাদাররা নানা অজুহাত দেখালেও স্বীকার করেছেন কাজের ধীরগতির কথা। তাই কয়েক দফা মেয়াদ বাড়লেও নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কাজগুলো ধীরগতির মেন কারণ হলো এখানে আগে একটা ড্রেন ছিল, ওই ড্রেনটা ভাঙতে হয়। ড্রেনটা ভাঙার পরে নতুন ড্রেন, এই ভাঙার কারণে দেরি হয়েছে। আচ্ছা, ধীরগতি নাই, এটা ভারী কাজ না, কাজটা গতিতেই আছে, কিন্তু নিজের ছুটি 10 দিন। সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেয়া হচ্ছে। আমি একটু হার্ড লাইনে চলার চেষ্টা করতেছি যে আমার কাজ ভালো চাই। হ্যাঁ, কাজ ভালো চাই। আমি সাইট ভিজিটও করি এবং কাউকে যে ছাড় দেওয়ার কথা বলি তাও না। ডেভেলপমেন্ট কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়, সেই সভায় আমাদের নির্দেশনা থাকে ঠিকাদার যেই হোক বা যেখানেই থাকুক আমাদের কাজটা ডিউ টাইমের মধ্যে শেষ করাটা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিকাদার যদি নাও থাকে সেই ঠিকাদারের রিপ্লেসমেন্ট তৈরি করে আমরা দ্রুত কাজ শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাজশাহী বিভাগের 8টি জেলায় 150-র বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫০০ কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সরকারি উন্নয়ন প্রকল্পের ধীর গতির খবর জানাতে সিরাজগঞ্জে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু, নওগাঁয় এমআর রকি ও বগুড়ায় আব্দুল আওয়াল। সরাসরি শুরুতেই যাচ্ছি রিঙ্কুর কাছে। রিঙ্কু, প্রকল্প কিন্তু অনেকটাই ধীর গতিতে চলছে। দফায় দফায় মেয়াদ বাড়ালে আসলে এই সকল প্রকল্পের কাজ আসলে শেষ হচ্ছে না। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই বাস স্ট্যান্ডের সামনে, সিরাজগঞ্জে পৌর বাস স্ট্যান্ড, সেইখান থেকে
এই সড়ক ও জনপথ বিভাগের আওতায় কিন্তু নলকা, সিরাজগঞ্জ, ফয়দাবাদ যে মহাসড়ক সড়কটি রয়েছে সেটি 4 লেনে উন্নীতকরণ এবং অবশিষ্ট অংশ 2 লেনে উন্নীতকরণের কাজ যে প্রকল্পটি শুরু হয়েছে, যেটি 2017 সালে আসলে শেষ হলো, শুরু হলো, এখনো কিন্তু আসলে শেষ হয়নি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তায় মাটি ফেললেও কিন্তু আসলে বিদ্যুতিক পোল খুঁটিগুলো যেগুলো রয়েছে সেগুলো সরানো হলে কিন্তু আসলে বেশ কিছু অংশে, আমি যদি বলি যে সিরাজগঞ্জের যে চামড়াপট্টি এলাকা, বাস স্ট্যান্ড থেকে কাজীপুর মোড় পর্যন্ত যে এলাকাটি রয়েছে সেখানে যে 4 লেনে উন্নীতকরণের কাজ, সেটা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আসলে চলছে, সেই কাজটি আসলে শেষ হচ্ছে না। এই কাজটি মোট 21.74 কিলোমিটার, মোট 32 কোটি টাকা ব্যয় প্রকল্পের কাজটি শুরু হয় 2017 সালে, কিন্তু দফা দফা মেয়াদ বাড়লেও এখনো কিন্তু সেই কাজটা আসলে শেষ হয়নি, যে কারণে এই পথে চলাচলকারী সকলে কিন্তু আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমন এই সড়কটি দিয়ে সিরাজগঞ্জে পৌর যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালের সাথে যোগাযোগের পথ কিন্তু আসলে প্রধান সড়ক, কিন্তু আসলে এটি প্রতিদিন আসলে শত শত যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি কিন্তু আসলে এই সড়কটি দিয়ে আসলে শহরে প্রবেশ করে। কিন্তু আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে এই যে রাস্তাটি 4 লেন উন্নীতকরণের কাজ সেটিকে আসলে ফেলে রাখা হয়েছে, আসলে সেই কাজটি এখনো শেষ হয়নি, যে কারণে এই যে দুর্ভোগ বা প্রায় সময় আসলে যানজট লেগে থাকছে, সাথে মাঝে মধ্যে আসলে যে দুর্ঘটনা আসলে ঘটছে। এছাড়া আমরা দেখেছি যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প যদি কথা বলি, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ কিন্তু আসলে দীর্ঘদিন ধরে ধীরগতিতে চললেও সেগুলো কিন্তু শেষ হচ্ছে না, এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে অতি দ্রুত সময় ঠিকাদারদের তাগিদে সেই কাজগুলো আসলে শেষ করা হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাব নওগাঁর খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী এমআর রকি। 2021-22 অর্থ বছরে নওগাঁয় সড়ক জনপথ অধিদপ্তরের মেগা প্রকল্প নেওয়া হয়েছিল এবং সেই সময় কাঠামো খাতে অনেকগুলো কাজই কিন্তু এই মুহূর্তে কাজের যে গতি তা কিন্তু থেমে রয়েছে, এবং সবচেয়ে বেশি যে সংকটটা আমরা দেখছিলাম জেলায় এই মুহূর্তে জেলা পরিষদের অধীনে জেলায় 1000 বিশিষ্ট একটি মাল্টিপারপাস অডিটোরিয়াম কাম হল রুম তৈরির যে ঘোষণা দেওয়া হয়েছিল 2018-19 অর্থ বছরে, সেই মাল্টিপারপাস হল রুমটি কিন্তু এই মুহূর্তে 18 থেকে প্রায় 5 বছর হলো অতিবাহিত হচ্ছে, কিন্তু এই প্রকল্পটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। অন্যদিকে জেলায় নহাটা মোড়ে খাদ্য বিভাগের অধীনে একটি উন্নত মানের পর্যন্ত আলোর মুখ দেখেনি। অন্যদিকে জেলায় নহাটা মোড়ে খাদ্য বিভাগের অধীনে একটি হঠাৎ করে এক ধরনের ছন্দপতন হওয়ার কারণে নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয় এবং এই প্রকল্পটি 2025 সালে শেষ করার কথা, কিন্তু 2024 সালের পরে হঠাৎ করে এক ধরনের ছন্দপতন হওয়ার কারণে 16 কোটি টাকার এই প্রকল্পটি এই মুহূর্তে স্থবিরতা নেমে এসেছে। সব মিলে এই 2024 সালের ঘটনার পর থেকেই অনেকগুলো কিন্তু কাজের গতি বাড়ানোর জন্য তাগিদ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এবং এই মুহূর্তে এই কাজের গতি থেমে থাকার কারণে উন্নয়নের একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে, যে উপকারভোগী সুফল পাওয়ার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল এটাও কিন্তু অনেকটাই বাধার মুখে রয়েছে, এবং সব মিলে জেলায় প্রায় 100 কোটি টাকার এরকম একটি প্রকল্প হ্যাং হয়ে রয়েছে, এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জেলার আর্থসামাজিক উন্নয়নে বড় ধরনের একটি পরিবর্তনে ঢেউ লাগবে বলে মনে করছে। এই ছিল নওগাঁর খবর। আমরা যাব বগুড়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, জানাবেন সেখানকার খবর। 3 দফায় কিন্তু বগুড়া শহরের যে সেতুটি রয়েছে শাহ ফতেহ আলী সেতু, এই সেতুর পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ সেতুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি। 19 কোটি 83 লাখ টাকা ব্যয়ে আসলে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে, এবং তারপর থেকে কিন্তু দফায় দফায় কিন্তু এই সেতুর শুধুমাত্র মেয়াদকাল বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত সেতুর যেই দৃশ্যমান কাজগুলো সেটি কিন্তু একেবারে চোখে পড়ছে না। বিশেষ করে সেতুতে শুধুমাত্র 30% কাজ এখনো কিন্তু বাকি রয়েছে, এবং এর ফলে কিন্তু এই যে বগুড়া শহর রয়েছে, এই বগুড়া শহরের সঙ্গে বগুড়ার অন্য 3টি যে উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী, 3 উপজেলার অন্তত প্রায় 10 লাখ মানুষ কিন্তু তাদের যে নাগরিক সেবা সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। এবং এই যে সেতুটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই সেতুটি কিন্তু ঈদের সময় কিছুদিন আগে মাত্র যাতায়াতের জন্য আপাতত খুলে দেওয়া হয়েছে, যাতে করে শুধুমাত্র কিছু অটোরিকশা বা
মোটরসাইকেলের মতো হালকা যানবাহনগুলো চলাচল করতে পারছে। তবে বড় ধরনের ভারী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত চলাচলের কোনো সুযোগ তৈরি হয়নি। বিশেষ করে এই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু যেমনটি বলছিলাম যে বারে বারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। সর্বশেষ গত জানুয়ারি মাসেও কিন্তু আসলে এবং জানুয়ারিতে দ্বিতীয় দফায় এবং পরবর্তীতে মেতে আসলে তৃতীয় দফায় এই যে সেতুটি এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত সাধারণ মানুষের যে আসলে ভোগান্তিগুলো সেটি কিন্তু একেবারেই লাঘব হয়নি এবং এর ফলে কিন্তু যেমনটি বলছিলাম যে সাধারণ মানুষের যে নাগরিক সুবিধা বা সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই বগুড়ার যে অন্যান্য উন্নয়ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজেও কিন্তু কিছুটা ধীরগতি রয়েছে। বিশেষ করে এই যে 19,83,00,000 টাকা ব্যয়ের যে এই সেতুটির যেই পুনর্নির্মাণের কাজ, এর ফলে এই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু এক এক সময় এক এক ধরনের তালবাহানা দেখানো হয়েছে এবং প্রথমত এবং মানুষের যে ভোগান্তিগুলো চলমান রয়েছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু বাঙালি নদীতে 2,330 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প এবং করতোয়া নদী খননের একটি 47 কোটি টাকার প্রকল্প চালু রয়েছে। পানি উন্নয়ন বোর্ড আশা করছে তাদের যেই নির্দিষ্ট সময়ের মধ্যেই এটি আসলে শেষ হয়ে যাবে। তো বগুড়া থেকে এই ছিল উন্নয়নমূলক যে কাজের ধীরগতি, এই নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়, এর আগে ছিলাম নওগাঁয় এবং তার আগে সিরাজগঞ্জে। রাজশাহী বিভাগের সবকয়টি জেলায় 150-র অধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। এ বিষয়ে আরও কথা বলতে রিপোর্টার সাইফুর রহমান রকির সঙ্গে যুক্ত হচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। রাজশাহীতে যে প্রকল্পের কাজগুলো চলমান আছে সেই প্রকল্পও কিন্তু আগের চেয়ে আমরা দেখছি যে অনেকটা ধীর গতিতে হচ্ছে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের যে প্রকল্পগুলো এখন চলছে আসলে আমরা দেখছি যে আগের চেয়ে গতি কিছুটা মন্থর, এটা আসলে কেন? এর মূল কারণ হচ্ছে আসলে এখন এইবার মনসুনটা একটু আর্লি শুরু হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের যে কাজের মৌসুমটা অ্যাকচুয়ালি ছিল সেটা কিন্তু আসলে ঈদের আগে যে মৌসুমটা শুরু হয়েছে সেটা মূল একদম কাজের পিক আওয়ার ছিল আমরা যেটা বলতে পারি। আবার ঈদের হচ্ছে টানা 10 দিনের ছুটি এবং এখন যখন আমরা আবার কাজ শুরু করতে যাচ্ছি এখন দেখেন আবার টানা বর্ষা চলে আসছে, যার ফলে এই অর্থ বছরে আমাদের কাজের গতি টোটালি একটু মন্থর যাচ্ছে। আমরা কিন্তু অনেক অভিযোগ পাচ্ছি ঠিকাদাররা ঠিক মতন কাজ করছে না, তাদেরও এক ধরনের গাফলিতে আছে। পাশাপাশি তারা সুযোগ পেলেই কিন্তু নানাভাবে তারা কাজের যে মান সেটি কিন্তু অনেকটা খারাপ করার চেষ্টা করছে এবং তাদের পকেট ভারী করার জন্য। আপনারা এই বিষয়গুলো মনিটর করছেন কিনা? সেটা তো অবশ্যই। আসলে ঠিকাদারের সাথে আমাদের হচ্ছে আমরা তো হচ্ছে মনিটরিং এজেন্সি, আমরা তাদেরকে একটা ওয়ার্ক অর্ডার দিচ্ছি, তারপর হচ্ছে সেই ওয়ার্ক অর্ডার অনুযায়ী সে কাজটি করছে কিনা সেটা হচ্ছে আমরা সময় সময় মনিটর করে থাকি। যেমন ধরেন যখন একটা সাইটে ম্যাটেরিয়াল ঢুকলো সেটা আমরা সাথে সাথে স্যাম্পলিং করে সেটা ধরেন আমাদের ল্যাবরেটরিতে পাঠাচ্ছি, রুয়েটে পাঠাচ্ছি যে এটার ম্যাটেরিয়ালটা কেমন, তার গুণগত মান নিশ্চিতের জন্য। পরবর্তীতে যখন কাজের মানে সময়ে বলতে পারেন কাজের সময় আমরা হচ্ছে সেখানে আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থাকেন, সার্ভিস ইঞ্জিনিয়ার থাকেন, উপবিভাগ প্রকৌশলী থাকে, আমরা যাই, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার আছেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যার আছেন, তারাও সময় সময় মনিটর করেন, আমাদেরকে গাইড দিচ্ছেন। এবং তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ কিছু তো ব্যাপার থাকেই যে হ্যাঁ সে হয়তো বা আমরা যখন মনিটর করতে পারছি না তার সেই টেন্ডেন্সিটা থাকতে পারে, কিন্তু যদি আমরা যখনই এরকম কোনো অভিযোগ পাই, যদি কেউ আমাদেরকে বলে যে না এরকম কাজের মান খারাপ হচ্ছে বা আমাদের চোখে পড়ছে, তখন অবশ্যই আমরা সাথে সাথে ব্যবস্থা নিই, তাদেরকে চিঠি দেওয়া হয় এবং অতি দ্রুত সেই কাজ রেকটিফায়ার জন্য তাকে বলা হয়। আমরা কিন্তু এক্ষেত্রে খুব বেশি যে কার্যকর মানে ব্যবস্থা নিতে সেটি কিন্তু আমরা দেখি না। সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সেটি সড়ক জনপদ, এলজিইডি, আরডিএ বা সিটি কর্পোরেশন, আমরা ব্ল্যাকলিস্ট করতে কিন্তু খুব কমই দেখি ঠিকাদারদের। এ ধরনের কার্যকর ব্যবস্থা যদি বেশি না হয় সেক্ষেত্রে আসলে তাদের এই যে কাজের গুণগত মান আসলে ভালো করার যে প্রবণতা সেটি বাড়বে কিনা, চুরি করার যে প্রবণতা সেটি কমবে কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই অবশ্যই প্রতিটি কাজেরই যখন আমরা বারবার চেক করছি তাদের এন্ড থেকেও কিন্তু বারবার আমাদেরকে বলা হচ্ছে যে তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদেরকে জানানো হচ্ছে। এবং যেমন ধরেন যে আমি আগেও বলেছি যে এই যে মনসুন পিরিয়ডটা এটা তো আর্লি চলে এসেছে, অনেকেই হয়তো ম্যাটেরিয়াল স্টক করে আছে বাট কাজ করতে পারছে না, এটাও তারা আমাদেরকে বারবার চিঠি দিয়ে জানিয়েছে যেন আমরা হচ্ছে কাজটা যদি সে ডিউ টাইমে শেষ নাও করতে পারে সে টাইম এক্সটেনশনের চিঠি দিবে। আর যেটা বললেন যে
এই গুণগত মানের ব্যাপার, সেটা হচ্ছে আপনার প্রতিটি কাজের, যেটা ধরেন আমাদের যে পিএমপি মেজর যদি আমি বলি, বা ধরেন প্রজেক্টের যে কাজগুলো, সেগুলো কিন্তু একটা লায়াবিলিটি পিরিয়ড থাকে। ধরেন যে কোনো কাজের আপনার হচ্ছে 2 বছর বা 3 বছর লায়াবিলিটি, যদি পিএমপি মেজর হয়ে থাকে সেটি হচ্ছে তার 3 বছর লায়াবিলিটি পিরিয়ড থাকে। তার মানে কি, সেই সময়টাতে সে আমার কাছে যদি তার কাজে কোনো সমস্যা হয়, আমরা চিঠি দিই তাকে, এবং সেই 3 বছরের মধ্যে সেটা সেরে দিতে বাধ্য থাকেন। আমরা আরেকটি বিষয় খুব খেয়াল করি, সেটি হচ্ছে যে কোনো প্রকল্পের কাজ সেটি হচ্ছে নির্ধারিত সময় আসলে শেষ করে না, পরবর্তীতে এই প্রকল্প ব্যয় আবার বৃদ্ধি পায়। এই বিষয়টি আসলে আপনি যদি কিছু বলেন। প্রকল্প ব্যয় আমাদের যে ডিভিশন থেকে যে প্রকল্পগুলো হয়, আমার জানা মতে হ্যাঁ মেয়াদ বৃদ্ধি হয়, তবে ব্যয় বৃদ্ধি হয় না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যদি কাজ শেষ না করা যায়, তাহলে হচ্ছে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধি, যেটা আমরা বলি। কোনো ব্যয় বৃদ্ধি পাবে না, কিন্তু তার মেয়াদটা হয়তো 1 বছর 2 বছর যেটাই হোক, কাজ শেষ না করতে পারার দরুন মেয়াদটা এক্সটেনশন হয়। আর আপনি ব্ল্যাকলিস্টের কথা বলছিলেন, আপনি দেখে থাকবেন যে সড়ক ও জনপথ অধিদপ্তরের পূর্বে যারা ধরেন ফলস ডকুমেন্ট দিয়েছে, এরকম অনেককেই কিন্তু ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত আমাদের যারা কাজ করতেন 19 জন এখনও ব্ল্যাকলিস্ট আছে, এবং এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। আমরা যদি পরবর্তীতে কারো কোনো দোষ পাই, আমরা চিঠি দিলে সেটা চিফ ইঞ্জিনিয়ার মহোদয় থেকে সিপিটিউকে লেখা হয়, পরে তাকে ব্ল্যাকলিস্ট করা হয়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সঞ্জিতা আফরিন ঝিনুক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাজশাহীর। তিনি আসলে যেটি বলছিলেন যে আসলে ঠিকাদারদের বিরুদ্ধেও তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন যদি কাজের গুণগত মান খারাপ করা হয়, পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিয়ে থাকেন, এবং দ্রুত যেন কাজগুলো শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে, সেই জন্যও কিন্তু তারা বারবার ঠিকাদারদের তাগাদা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। করোনা সংক্রমণ বাড়ায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে। স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ভারত থেকে আসা যাত্রীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে সোনা মসজিদ বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। কোভিড-19-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন XBBর যে সারা বিশ্বে নতুন করে আসলে ছড়িয়ে পড়েছে, এর ধারাবাহিকতায় আমরা দেখেছি ভারতেও এর সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পরেই বাংলাদেশের সরকার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নতুন করে সতর্কতা জারি করেছে, এবং বিভিন্ন সীমান্তে ভারত থেকে যে সমস্ত যাত্রীরা আসছে তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে। সেখানে আমরা দেখছি যে স্বাস্থ্য বিভাগের যে কর্মীরা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন, স্বাস্থ্য পরীক্ষা করছেন, তাপমাত্রা পরীক্ষা নিরীক্ষা করছেন যারা ভারত থেকে আসছেন, এবং তাদেরকে মাস্ক পরিধান করা সহ বিভিন্ন বাড়তি স্বাস্থ্য সুরক্ষার জন্য বলা হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারত থেকে যারা আসছে তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যদি এরকম কোনো অস্বাভাবিক রোগীকে পাওয়া যায় বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনো ধরনের অস্বাভাবিক কোনো উপসর্গ শরীরে দেখা গেছে কিনা, শরীরের তাপমাত্রা অস্বাভাবিক রয়েছে কিনা, এই বিষয়গুলো তাদেরকে বারবার পরীক্ষা নিরীক্ষা করা বলা হচ্ছে এবং বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেহেতু এখন যাত্রী সংখ্যা কম, যার কারণে তাদের আসলে সুবিধা হচ্ছে তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এবং ভারত থেকে যারা ফেরত আসছে তাদেরকেও আমরা বিভিন্ন ধরনের যারা ফেরত আসছে তাদেরকে আমরা কথা বলেছি, তাদের সাথে তারা বলছেন যে এখানকার স্বাস্থ্য পরীক্ষার এবং সতর্কতা তারাও আসলে সন্তুষ্ট। এবং জেলা সিভিল সার্জনের সাথে আমরা কথা হয়েছে, তারা বলছেন যে এখন পর্যন্ত অস্বাভাবিক উপসর্গ রয়েছে বা এই যে ওমিক্রন XBBর যে নতুন ভ্যারিয়েন্ট সেই আসলে উপসর্গ তেমন কোনো আসলে তাদের নজরে আসেনি, এবং পাওয়া মাত্রই তারা আইসোলেশন সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার আওতায় নিয়ে আসবেন। এবং এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে করোনার যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিট সংকটের কারণে হচ্ছে না, তবে সীমান্তের যে বাড়তি সতর্কতা সেটি কিন্তু নেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত অস্বাভাবিক কোনো ভারতীয় যাত্রীকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন এখানকার ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্যকর্মীরা। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট থেকে করোনা যে সংক্রমণের বাড়তি সতর্কতা এর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। উত্তরের 35 জেলার চামড়া আসছে নাটোরের হাটে। পরিবহন সংকটে বিপাকে বিক্রেতারা। ট্যানারি মালিকদের সাড়া না পেয়ে হতাশ জয়পুর হাটের আড়তদাররা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও 20 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যেই মাসুদপুর সীমান্ত দিয়ে কাটা তার খুলে
20 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে। আটককৃতদের দাবি তারা কুড়িগ্রামের বাসিন্দা, কাজের তাগিদে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 জন শিশু রয়েছে। এই ঘটনায় বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানায় বিজিবি। দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে 35 জেলা থেকে চামড়া আসছে। মাসব্যাপী শুরু হওয়া চামড়ার হাটে ট্যানারি মালিকরা খাসির চামড়া কিনলেও গরুর চামড়া কেনা এখনও শুরু হয়নি। দেখা দিয়েছে পরিবহন সংকটও। এদিকে জয়পুরহাটে মজুত করা চামড়া কিনতে এখনও সাড়া মেলেনি ট্যানারি মালিকদের কাছ থেকে। সীমান্ত দিয়ে অবৈধভাবে চামড়া পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। বিভিন্ন বাহনে করে দেশের 35টি জেলা থেকে পশুর চামড়া আসছে নাটোরের আড়তে। গত 13 জুন থেকে এখানে শুরু হয়েছে মাসব্যাপী চামড়ার হাট। ট্যানারি মালিকরা ছাগলের চামড়া কেনা শুরু করলেও এখনও বেচা কেনা শুরু হয়নি গরুর চামড়ার। ব্যবসায়ীরা বলছেন, নাটোরের 1.5 শতাধিক আড়তে গরুর চামড়া মজুত রেখেছেন তারা। সরকারের নির্ধারিত দরে বিক্রি করতে না পারলে তাদের বড় লোকসানের আশঙ্কা। গরুর চামড়া কেউ পল্টায়নি, কোনো পার্টি নাই, কোনো দাম দক্ষিণা কেউ কিছু বলেনি। চামড়া দাম কম বলছে, কোনো কোম্পানি এখন পর্যন্ত আসেনি। সরকার বললো যে আমরা 1300 টাকা করে বিক্রি হবে, 1300 টাকা 600 তো দাম করে না। আমাদের এখানে খাসি, ভেড়া এবং ছাগলের চামড়া বিক্রি শুরু হয়েছে। খাসির যে ভালো চামড়াটা সেটা 100 থেকে 120, 25-30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, চামড়ার মৌসুমে দেখা দিয়েছে পরিবহন সংকট। তবে আগামী সপ্তাহ থেকে গরুর চামড়া বিক্রি হওয়ার আশা তাদের। আগামী সপ্তাহ থেকে পুরোদমের ট্যানারি মালিকরা, মোটামুটি সব ট্যানারি মালিকরা আশা করি আসবে। ট্রাকের ভাড়া অতিরিক্ত, যার জন্য মনে করেন আমরা ট্রাক পাচ্ছি না। প্রত্যেকদিন 2 লাখ 3 লাখ ট্রাক পাচ্ছি। ঈদের 12 দিনেও পশুর চামড়া অবিকৃত রয়েছে জয়পুরহাটে। এখনো কোনো ট্যানারি মালিক চামড়া কেনার জন্য আসেননি বলে জানান ব্যবসায়ীরা। এতে লোকসানের আশঙ্কা তাদের। ঈদের পর 5 দিন যাচ্ছে, ট্যানারির মালিকরা এখনো খোঁজ খবর নেয়নি। কোনো ট্যানারির মালিক আমাদের কোনো ফোন দেয়নি। আমরা এখন কি করব এই চিন্তার মধ্যে আছি। সম্প্রতি চামড়া অবৈধভাবে পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। স্পর্শকাতর যে জায়গাগুলো আমাদের সীমান্তবর্তী এলাকায় রয়েছে, এই জায়গাগুলোতে আমাদের অতিরিক্ত টহল এবং নজরদারি রয়েছে। প্রতি বছর কোরবানির পর নাটোরে মাসব্যাপী চামড়ার হাট থেকে প্রায় 3 লাখ পিস গরু ও প্রায় 5 লাখ পিস খাসির চামড়া বিক্রি হয়। আর বর্তমানে জয়পুরহাটের 26টি গুদামে 97,000 পশুর লবণজাত চামড়া মজুত করা হয়েছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় চামড়ার বাজারে আছেন আল মামুন। লবণ দেয়া কোরবানির চামড়া বেচার কেনার সব শেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার, এই চামড়ার বাজারে কিন্তু এখন পর্যন্ত 35টি জেলা থেকে গরু এবং খাসি, ছাগলের চামড়া এসেছে। তো প্রথম পর্যায়ে যেটি আমরা দেখেছি যে নাটোরের ট্যানারি মালিকরা স্বল্প পরিসরে এসেছেন এবং তারা কিন্তু মূলত জোর দিয়েছেন প্রথম পর্যায়ে ছাগলের চামড়া। এই 1.5 শতাধিক আড়ত যেটি রয়েছে, এই আড়তগুলোতে কিন্তু গরুর চামড়া এখনো অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে। তবে একটি বিষয় যেটি বলছেন, আমি কথা বলেছি যে নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি সাইদার খান, উনি যেটি আজকে জানিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে হয়তো ট্যানারি মালিকরা গরুর চামড়া কেনা শুরু করবে বলে যেটি আশা দিয়েছে তাদেরকে। তবে আরেকটি বিষয়, যেটি পরিবহনের কিন্তু একটি বড় সংকট রয়েছে। ছাগলের চামড়া যে কেনা হয়েছে, কয়েকটি ট্যানারি মালিক কিনেছে, সেগুলো কিন্তু নেওয়াতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই গরুর চামড়া থাকলেও খাসির চামড়া প্রথমে পর্যায়ে ট্যানারি মালিকরা নিয়ে যেতে চাচ্ছেন এবং সেই পরিবহনের সংকটের কারণে কিন্তু সেগুলো নিতে পারছেন না। তবে একটি বিষয় যেটি বলছেন নাটোরের ব্যবসায়ীরা এবং বাইরের ব্যবসায়ীরা যেটা বলছেন যে বর্তমানে আমের মৌসুমের পাশাপাশি ভুট্টা ঢাকায় পর্যাপ্ত পরিমাণ যাচ্ছে, এই কারণে কিন্তু এই পরিবহন সংকটের সৃষ্টি হয়েছে এবং পরিবহনের যে অতিরিক্ত ভাড়া গত বছরের তুলনায় 6 থেকে 7,000 ট্রাক প্রতি অতিরিক্ত ভাড়া কিন্তু রাখছে। সেই কারণে কিন্তু চামড়াগুলো, ছাগলের চামড়া এবং খাসির চামড়া অধিকাংশ আড়তেই আমরা থাকতে দেখেছি। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে ঈদের দিন থেকে যে আমরা দেখছি এখানে কাঁচা চামড়া যেটি লবণ মুক্ত, সেটি কিন্তু ভালো মানের যে চামড়া আমরা দেখেছি এখানে নাটোরের বাজারে, সেটি কিন্তু 850 থেকে 1050 টাকায় বিক্রি হয়েছে।
আর আরেকটি বিষয় যেটি দেখছি, সারা দেশের 35টা জেলা থেকে প্রতিদিনই কিন্তু এখানে চামড়া নামছে এবং নাটোরে বরাবর অতিরিক্ত দাম থাকার কারণে বাইরের যে জেলার ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সরকার নির্ধারিত যে দাম সেই দামের কিন্তু নিশ্চয়তা যাচ্ছে। তবে আরেকটি বিষয় যেটি ব্যবসায়ীরা বলছেন, চলতি বছর কিন্তু লবণেরও একটি সিন্ডিকেট ছিল চামড়ার ঈদের আগে থেকে শুরু করে, এবং এই লবণের দাম প্রতি বস্তা 250 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছিল। এর কারণে কিন্তু চামড়ার যে গরুর চামড়া সেটি কিন্তু সংরক্ষণে 2 থেকে 250 টাকা খরচ পড়ে এবং ছাগলের চামড়া যেটি বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় যেটি বাইরের জেলার ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য, সরকার নির্ধারিত মূল্য সেটি দেওয়া হলে তারা কিন্তু লাভবান হবে বলে বলছে। তো এই ছিল আমার কাছে নাটোরের চামড়া বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নাটোরে। বগুড়ার শেরপুরে বাঙালি নদীর 3টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলার পরেও রোধ করা যাচ্ছে না ভাঙন। অনেক বাড়িঘর নদীতে বিলীনের শঙ্কা স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে শিগগিরই অস্থায়ী বাঁধ নির্মাণে কাজ শুরু হবে। শাহাদুর ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে পানি বৃদ্ধির পর নেমে যাওয়ার সময় শুরু হয়েছে ভাঙন। দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। বগুড়া শেরপুরে বাঙালি নদীতে বড়িতলি গ্রামে প্রায় 300 ও বিলনথার এলাকায় প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে বিলীন অন্তত 120 বিঘা ফসলি জমি। হুমকির মুখে বড়িতলি, বিলনথা, নবীনগর, শৈলমারি ও শান্তিনগরের 5 গ্রামের 8000 মানুষের বসত ভিটা ও 300 বিঘা ফসলি জমি। আমার বিঘা 4-5 জমি আছিল, সম্পূর্ণ জমি নদীর ভিতরে চলে গেছে। কোন এই বাড়ি ভাঙিয়ে গেলে আমরা কোথায় যা বাড়ি করবো সেই জায়গাটুকু আমাদের নাই। বন্যা আসতেও ভাঙে, না আসতেও ভাঙে। গত বছর থেকে এই ভাঙন শুরু হয়েছে বেশি, অবৈধ বালু তোলার কারণেও। গত বছর নদীর বড়িতলি পয়েন্টে নদী ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড 50 লাখ টাকা ব্যয়ে 15,000 জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে। তবে কাজে আসছে না সেই বাঁধও। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রাথমিকভাবে ভাঙন কবলিত 150 মিটার এলাকায় 50 লাখ টাকা ব্যয়ে শিগগিরই অস্থায়ী বাঁধ নির্মাণে কাজ শুরু হবে। কাজ বাস্তবায়ন করতে মোটামুটি 50 লক্ষ টাকার মতো ব্যয় হবে। বিষয়টি আমরা প্রতিবেদন রেডি করছি, ঊর্ধ্বতন দপ্তরে পাঠাবো। বরাদ্দ পেলে অতি সহজেই আমরা কাজ শুরু করব। বাঙালি নদীতে বাঁধ নির্মাণ সহ খননে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2330 কোটি টাকার কাজ চলমান রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। স্থানীয় সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের আম বাগান মালিক ও ব্যবসায়ীরা। ইউরোপ, মধ্যপ্রাচ্যের পর এবার প্রথমবারের মতো রফতানি হচ্ছে চীনেও, যা আগ্রহ বাড়িয়েছে তাদের। তবে আমের প্রক্রিয়াজাত পণ্যের রফতানির বাজার বাড়ানোর তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 8,000 কোটি টাকার আম বাণিজ্য হবে চাঁপাইনবাবগঞ্জে। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। গত সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগ, ক্ষীরসাপাত ও গুটি জাতের আম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলার কানসাট, রোহনপুর ও ভোলাহাট বাজারে আম কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি এবছর ইংল্যান্ডে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আম রপ্তানি। ধীরে ধীরে চাঁপাইনবাবগঞ্জের আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। তবে এবার এখানের আম যাবে চীনেও। 1,20,000 মেট্রিক টন আম রফতানির স্বপ্ন দেখছেন চাষিরা। ফলন আল্লাহর রহমতে ভালো আছে এবং আবহাওয়া ভালো আছে। আমরা বাণিজ্যিকভাবে যথেষ্ট লাভবান হতে পারবো আশা করছি। বাজারে যদি আমের দামটা ভালো পায় তাহলে আমরা চাষিরা লাভবান হব ইনশাল্লাহ। জেলায় আমের মৌসুম চলবে আগামী আগস্ট পর্যন্ত। এই কয়েক মাসে চাঁপাইনবাবগঞ্জে কাঁচা ও পাকা আম কেনাবেচা, আম থেকে সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরি ও রফতানি নিয়ে ব্যস্ত থাকবেন আম চাষি, উদ্যোক্তা ও রফতানিকারকরা। সঠিকভাবে যদি বাজারজাত করতে পারি, খরচ খরচা করে হয়তো আমরা একটা ভালো ফল পেতে পারি। যে এই ধরনের জাতগুলো আমরা রপ্তানি করবো, এই ধরনের জাতগুলো রপ্তানি হবে, এই ধরনের আমগুলো আমরা নতুনভাবে ইমপ্লিমেন্ট করতেছি। কৃষক নেতাদের দাবি, আম থেকে প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধি পেলে কয়েক গুণ বাড়বে আমের বাণিজ্য। কোনো অসাধু রপ্তানিকারক যেন নিম্নমানের আম চীনে এক্সপোর্ট করে যেন দেশের মানটা যেন ক্ষুণ্ণ না করে, এই বিষয়টা যেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যারা কাজ করছি আম নিয়ে প্রক্রিয়াকরণের চেষ্টা করছি, আমাদের নিজেদের পক্ষে কিন্তু একা সম্ভব না, রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় আম বাণিজ্য হবে প্রায় 8,000 কোটি টাকার। বিপণন এবং আম প্রক্রিয়াজাতকরণ থেকে এবং এর সাথে সংশ্লিষ্ট আছে, এই সব মিলে প্রায়
7,500 থেকে 8,000 কোটি টাকার একটা আমের বাণিজ্য হবে বলে আমরা আশা করতেছি। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। জেলা থেকে গত বছর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে 133 মেট্রিক টন ও 2023 সালে আম রফতানি হয় 376 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এদিকে নওগাঁর আড়তে বেড়েছে আমের সরবরাহ। ল্যাংড়া, হিমসাগর, নাকফজলির সঙ্গে বাজারে এসেছে আম্রপালি। তাপদাহে আগেভাগেই পেকে যাওয়ায় সময়ের আগেই গাছ থেকে আম নামাতে বাধ্য হচ্ছেন আম বাগান মালিকরা। তারা বলছেন বাড়তি সরবরাহে ক্রেতা সংকটে আশানুরূপ দাম পাচ্ছেন না। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। চলতি সপ্তাহে তীব্র তাপদাহে গাছে থাকা আম আগেই পেকে যাচ্ছে। বাগান থেকে ক্যারেটে ভরে বিভিন্ন বাহনে বিক্রির জন্য হাটে তুলছেন বাগানীরা। নওগাঁর সাপাহার হাটে ল্যাংড়া, খিসাপাত, গোপালভোগ, হিমসাগরের সঙ্গে বাজারে উঠেছে আম্রপলি জাতের আম। বিপুল সরবরাহ থাকলেও নেই কাঙ্ক্ষিত ক্রেতা। নাকফজলি প্রতিমন 1200 টাকা, ল্যাংড়া, খিসাপাত 1250 থেকে 1300 টাকা, আম্রপলি 2800 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। বাগান মালিকরা বলছেন গত বারের চেয়ে অর্ধেক দামে আম বিক্রি হচ্ছে আড়তে। আমরা ম্যাক্সিমাম মানুষই আম্রপালির উপর, তারপরে বলেন যে বাড়িফোরের উপর, ব্যানানা ম্যাঙ্গোর উপর নির্ভরশীল। আমটার উপর যখন তাপ পড়ছে, মানে এমনি দুপুরবেলা আমটা গরমে যাচ্ছে, এই জন্য আমটা পাইকে যাচ্ছে। গত বছর রূপালী 5,000, 4,000 নিম্নে ছিল, এবারকা 2500, 2600, 2700। কৃষকের জমি ছেড়ে দিয়ে এলাকার থেকে চলে যাওয়া লাগবে। এদিকে সরকার কেজি দরে আম নেওয়ার ঘোষণা করলেও আড়তে মনপ্রতি অতিরিক্ত 10 থেকে 12 কেজি বেশি নেওয়ার অভিযোগ করছেন বাগান মালিকরা। তবে সমিতির পক্ষ থেকে সরকারের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বাজারে শক্ত মনিটরিং আছে এবং আমরা সকল আড়তদারকে নির্দেশনা দিয়েছি কেজি দাম হিসাবে আম নিবে। এতে সে কত কেজি আম নিবে, 1 কেজি, 20 কেজি, 50 কেজি, 100 কেজি, এটা তার ব্যাপার। জেলায় সুস্বাদু অন্তত 23 জাতের আমের বাগান রয়েছে। চলতি বছর 500 মেট্রিক টন আম চীন সহ বিশ্বের 12টি দেশে রপ্তানির অর্ডার পেয়েছেন বাগান মালিকরা। স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় 31,500 হেক্টর জমির বাগান থেকে 3,90,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁ সাপাহার আমের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। বিভাগীয় সময়ে আরেকবার, চাঁদা না দেয়ায় নওগাঁয় শতাধিক বড়ই গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার কাদোয়ায় 7 বিঘা জমি লিজ নিয়ে চলতি বছর উন্নত জাতের বড়ই বাগান করেন সিদ্দিক হোসেন নামে এক কৃষক। তার অভিযোগ, ইমরান সহ কয়েক যুবক তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে বাগানের শতাধিক বড়ই গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এই ঘটনায় সদর থানায় ইমরান সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পাবনার ঈশ্বরদীতে একটি কারখানার রাসায়নিক বর্জ্য সেচ খালে নিষ্কাশনের অভিযোগ উঠেছে। পচা দুর্গন্ধযুক্ত পানির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। অন্যদিকে দূষিত পানির কারণে ক্ষতি হচ্ছে ক্ষেতের ফসল। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। সবুজ মোল্লার রিপোর্ট। কারখানার রাসায়নিক বর্জ্য এখন সেচ খালে, সেখান থেকে তা ছড়িয়ে পড়ছে ফসলি জমিতে। 2018 সালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া এলাকায় বিডি ক্রিয়েশন নামে একটি হস্তশিল্পের কারখানা চালু হয়। তবে কারখানার রাসায়নিক বর্জ্য পরিশোধন ছাড়াই নিষ্কাশন করা হয় পার্শ্ববর্তী সেচ খালে। পচা দুর্গন্ধযুক্ত পানির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে দূষিত পানির কারণে ফসলের ক্ষতি। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় তাদের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে জানান তারা। এমনিতে যাতায়াত করতে লাগলে খুবই দুর্গন্ধ চোটে, মানে যে বাড়িতে থাকাই যায় না। কলে তো কেউ বিশ্বাস করে না, আমরা থাকি বাড়ির সামনে, আমরা জানি যে বাচ্চা কাচ্চার অনেক সমস্যা। কোম্পানিতে ঘাড়ি লাগায় না, এটা দেখেই তো না। জমিগুলোতে পানি দেওয়ার শেষ জায়গা মাত্র একটাই ক্যানেল। এখান থেকে পানিগুলো যখন দেওয়া হয় তখন যত এই আবাদের ফসল আছে সবগুলো নষ্ট হয়ে যায়। আমাদের এলাকার লোক সবাই 2-4টে মাছ মেরে খাইতে পারতো, এখন এখানে মাছ তো দূরে থাকে, একটা ব্যাঙ পর্যন্ত পড়লে পারে, ব্যাঙও মারা যায়। প্রশাসনের কাছে এই জিনিসটা মুক্ত করলে পারে সবাই এলাকায় শান্তশিষ্টভাবে বসবাস করতে পারবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। সেটা ভালো করে দেখব, পরিদর্শন করে যদি এরকম কোনো কিছু ব্যবস্থা হয় তাদেরকে আমরা
এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিব। আমি গুরুত্ব সহকারে দেখব এবং পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়েই যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাদের মোতাবেক বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। কারখানা এলাকায় অন্তত 1000 মানুষের বসবাস, আর এ কারখানার বর্জ্য সেচখাল হয়ে ছড়িয়ে পড়ছে অন্তত 100 একর ফসলি জমিতে। সবুজ মোল্লা, সময়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক পট পরিবর্তনের পর উন্নয়ন কাজে ধীর গতি। রাজশাহীতে অধিকাংশ ঠিকাদার পালিয়ে যাওয়ায় আটকে আছে 1.5 শতাধিক প্রকল্প। চরম দুর্ভোগে স্থানীয়রা। করোনার সংক্রমণ বাড়ায় সোনা মসজিদ স্থলবন্দরে সতর্কতা। ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা যাত্রীদের করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। এবং সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত। এবার চাঁপাইনবাবগঞ্জে 20 জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। জোরালো প্রতিবাদ বিজিবির। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।